হাই, আমি সাইফ। ওয়েলকাম টু এক্সট্রা টাইম বাংলা। আজকে ক্রিকেট নিয়ে একটা গরমাগরম আলোচনা করব, যে আলোচনার মধ্যে রাষ্ট্র আছে, রাষ্ট্রের উত্তেজনা আছে, সীমান্তের সমস্যা আছে, এবং সর্বোপরি আমাদের স্টার ক্রিকেটারদের নিরাপত্তার ব্যাপার আছে, অর্থ জড়িত আছে। আর অর্থই অনর্থের মূল। না, সবটা অর্থ নয়, কিছুটা তো বটেই। কিছুটা বটে, তার থেকে অনেক বেশি রাষ্ট্র নিরাপত্তা, রাষ্ট্রের মান সম্মানটা অনেক বেশি অবশ্যই। এবং সেটা এবং রাষ্ট্রের জন্য যারা প্রাণ দেন, শহীদ হন সীমান্তে, তাদের প্রতি সম্মানটা আরো অনেক বেশি। অবশ্যই। আমরা তখন বুঝতে পারছেন নিশ্চয়ই কি নিয়ে আলোচনা করতে চাইছি আমরা। আগামী বছর অর্থাৎ 2025-এর মার্চ মাসে চ্যাম্পিয়ন্স ট্রফি ক্রিকেটের আইসিসির একটা বড় টুর্নামেন্ট, যেখানে অনুষ্ঠিত হওয়ার কথা পাকিস্তানে। হওয়ার কথা, আদৌ সেখানে হবে কিনা সেটা অবশ্যই কয়েক কোটি ডলারের প্রশ্ন। ভারত খেলতে যেতে চাইছে না, এটা খবর শুধু নয়। আমি একটু অন্যরকমভাবে যদি খবরটা আমরা প্রেজেন্ট করি, আমার মনে হয় সেটাই ঠিক হবে। ভারত খেলতে যেতে চাইছে না, ভারত কি ভয়ে যেতে চাইছে না? মানে পাকিস্তান পেসারদের ভয়ে, নাকি বাংলাদেশে তরুণ কিছু ক্রিকেটার উঠেছেন যাদের ভয়ে? তেমন কোনো ভয় গোটা পৃথিবীতে ভারতীয় ক্রিকেটকে দেখানোর মতো কেউ নেই। যে ভয়, সে ভয়টা হচ্ছে আমাদের জাতীয় সম্পদ ক্রিকেটাররা। সেই জাতীয় সম্পদের নিরাপত্তার প্রশ্ন এখানে। এবং পাকিস্তানে অতীতেও হয়েছে, গদ্দাফির সামনে শ্রীলঙ্কা টিম বাস ক্রিকেটাররা জীবন হাতে নিয়ে টিম হোটেলে ফিরেছিলেন, তারপর দীর্ঘদিন সেখানে খেলা বন্ধ ছিল। এবং এই নিয়মিত গোলাগুলি হাজার একটা সমস্যার মধ্যে দিয়ে চলছে। যে দেশের রাষ্ট্রপ্রধানরা নিরাপদ নন, যিনি রাষ্ট্রপ্রধান বা যিনি সদ্য প্রাক্তন রাষ্ট্রপ্রধান, তার গাড়ির সামনে ধুম করে কিছু একটা ফেটে উঠছে, এই যদি জীবনযাপনের সেখানে নিত্য নৈমিত্তিক চর্চার মধ্যে হয়, সেখানে ক্রিকেটাররা অর্থাৎ আমাদের জাতীয় সম্পদ যারা, সেই জাতীয় সম্পদের নিরাপত্তার প্রশ্ন কেন ভারত তুলবে না? এবং সেই প্রশ্ন তুলেই এই চ্যাম্পিয়ন্স ট্রফির তে ভারত পন্থা নিয়েছে। যদি পাকিস্তানে খেলাটা হয় তাহলে কিন্তু ভারত খেলতে যাবে না, এবং সেটাই আপাতত খবর। নিরাপত্তার প্রশ্নেই ভারত খেলতে যাবে না, অন্য কোনো কারণ এখানে নেই। দেশের স্বার্থ, আমাদের ক্রিকেটারদের নিরাপত্তার প্রশ্ন সবার আগে। শুভরাজি, মূল খবরটা তুমি দাও, তারপর তোমার বক্তব্য তুমি জানাও। দেখো, তুমি যেটা বললে, তুমি যেটা বললে তার সঙ্গে একটা জিনিস অ্যাড করে দেওয়া উচিত। শুধুমাত্র বিরাট কোহলি, রোহিত শর্মা বা জসপ্রীত বুমরা, KL রাহুলদের নিরাপত্তা নয়, তার থেকে আরো বড় প্রসপেক্টটা হচ্ছে 2008 সালে ভারতীয় দল শেষবার পাক সফর করেছিল, এবং 2012 সালে পাকিস্তান শেষবার ভারত সফরে এসেছিল। এরপর থেকে দুই দেশের দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ। শুধু প্লেয়ারদের নিরাপত্তার ক্ষেত্রেটা নয়, যেভাবে এখনো পর্যন্ত টেররিজমটা চলছে, যেরকমভাবে সীমান্তে, ভারতবর্ষের বিভিন্ন সীমান্তে যেভাবে ভারতীয় জওয়ানরা শহীদ হচ্ছেন, হানাহানিটা যে জায়গায় যাচ্ছে, সেটাতে বর্তমানে নরেন্দ্র মোদী সরকারের স্পষ্ট স্টান্স, কোনো মতেই পাকিস্তান সফরে যাওয়া যাবে না। কেন যাওয়া যাবে না? শহীদদের রক্ত যে গুলিতে ঝরছে, সেই দেশে যাওয়ার কোনো প্রশ্নই নেই। এবার আপনারা অনেকেই বলতে পারেন যে ক্রিকেটের সঙ্গে কেন রাজনীতিকে, আপনারা নয়, এটা আমাদেরও বক্তব্য। অনেকেই বলতে পারেন, আমাদেরও বক্তব্য এটা, যে খেলা কখনো রাজনীতি খেলাকে ছুঁবে না। খেলা খেলার মতোই, খেলা রাজনীতির মতো একটা নোংরা খেলাকে খেলা দিয়ে ধুলো দিয়ে শেষ করে দিতে পারে। কিন্তু পৃথিবীর যে কোনো প্রান্তে খেলা হচ্ছে, আমরা কি খেলতে অস্বীকার করেছি? সেখানে তো খেলা হচ্ছে, ভারত জিতছে এবং সেই খেলাগুলো চলছে, কোনো সমস্যা নেই। ভারত হারতেও পারে, কেন? খেলা হার জিত সব আছে। এটা আমি বলছি না আলটিমেট, বাট এটা ছাড়া কিন্তু সব্যসাচী আর কোনো পথ নেই, কেননা দিস ইজ দ্য আলটিমেটাম। দেখো, অনেকগুলো বিষয় রয়েছে এখানে। প্রথম কথা হচ্ছে যে ভারতীয় দল কোনো মতেই পাকিস্তানেই হবে চ্যাম্পিয়ন্স ট্রফি 2025 সালে, কারণ আইসিসি পাকিস্তানকে দায়িত্ব দিয়েছে, হোম কান্ট্রি পাকিস্তান, কিন্তু ভারতীয় দল যাবে না। এই সাদা কাগজ রয়েছে, সাদা কাগজে সই করে দেওয়া যায় 99.9%। আচ্ছা, ভারত যদি, আমরা যদি না যাই তাহলে কি পরিস্থিতি দাঁড়াতে পারে?
এক এক করে বলি, তাহলে আমারও বলতে সুবিধা হবে। ভারত যদি না যায় কিছুই পরিস্থিতি দাঁড়াবে না। তার কারণ হচ্ছে এই ভারতকে ছাড়া চ্যাম্পিয়নশিপ হতে পারে কোনো মতে সম্ভব নয়, কোনো মতে সম্ভব নয়। যতটুকু আমি জানি, সিনেমার নায়কই নেই দেখি যে সিনেমা। প্রথম কথা হচ্ছে জয় শাহ সব কিছু ঠিকঠাক থাকলে পরে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের তিনি তো দায়িত্বে রয়েছেন, আইসিসিরও তিনি চেয়ারম্যান হতে চলেছেন। এটা একটা বড় ভারতের জন্য প্লাস পয়েন্ট। দ্বিতীয়ত হচ্ছে, এটা জানিয়ে রাখা ভালো দর্শক বন্ধুদের, পাকিস্তানের মাটিতে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি হবে, ভারত সেখানে যাবে না, হাইব্রিড মডেলে হতে পারে, যেরকমভাবে এশিয়া কাপ হয়েছিল। তাতে কিন্তু পাকিস্তানের আর্থিকভাবে কোনো রকম সমস্যা হবে না, যেহেতু এটা আইসিসির টুর্নামেন্ট। পাকিস্তান আইসিসি থেকে যে অর্থটা উপার্জন করত সেই অর্থটাই উপার্জন করবে। একটা জায়গা মনে করুন, ম্যাচটা প্রেমাদাসায় হলো কিংবা দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে হলো, যে রেভিনিউটা আসবে সেই রেভিনিউটা পিসিবির কাছেই যাবে। এখানে ইগোর লড়াইটা হচ্ছে, পিসিবি চাইছে লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে বা ন্যাশনাল স্টেডিয়ামে ভারত পাকিস্তান ম্যাচটা হোক, সেইটা কোনো মতেই সম্ভব না। ভারতীয় দল বা বিসিসিআই, ভারতীয় দল তো ছেড়েই দিন, বিসিসিআই এখনো পর্যন্ত, এবং বিসিসিআই কখনোই এটা নিয়ে অফিসিয়ালি কোনো স্টেটমেন্ট দেবে না। জবের থেকে এই খবরটা বাতাসে ছড়াতে শুরু করেছে, বিসিসিআইয়ের কোনো আধিকারিক আজ পর্যন্ত এগিয়ে এসে মন্তব্য করেনি, কিংবা সেন্ট্রাল গভর্নমেন্ট থেকেও কোনো মন্তব্য করা হবে না। সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে অনেক পরে মন্তব্য করা হবে। আইসিসির কাছে যথেষ্ট সময় আছে, আইসিসিও চুপ আছে। তার কারণ এটা একদম পরিষ্কার যে ভারতকে ছাড়া আইসিসির পক্ষে এক পা এগোনো সম্ভব নয়। সেক্ষেত্রে পাকিস্তানের মাটিতে অবশ্যই চ্যাম্পিয়ন্স ট্রফি হবে, এবং 99.9% লিখে দেওয়া যায় ভারতীয় দল সেখানে যাবে না। হাইব্রিড মডেল যেভাবে এশিয়া কাপে হয়েছিল, হাইব্রিড মডেল অনুসরণ করে সেইভাবেই অনুসরণ করা হবে। এক্ষেত্রে শ্রীলঙ্কায় হবে না দুবাইতে হবে সেটাও হয়তো পরের প্রশ্ন, সেটা পরের প্রশ্ন, এবং সেটাও কোথাও গিয়ে বিসিসিআই ঠিক করবে, পাকিস্তান নয়। এবং যারা বলছিল যে পাকিস্তান যেরকম একটা হুমকির স্বরে বলছিল যে আমরা শ্রীলঙ্কায় খেলাবো, কিংবা এর আগে 50 সম্ভব যে আমি শ্রীলঙ্কায় কোনো মতে সম্ভব না। তুমি মনে করে দেখো 50 ওভারের বিশ্বকাপে যখন আহমেদাবাদে ভেন্যু বাছা হয়েছিল, তখন বিস্তর টালবাহানা হয়েছিল। পাকিস্তান বলেছিল আমরা আসবো না, আমরা আহমেদাবাদে খেলবো না, আমাদের জন্য অন্য কোনো ভেন্যু দেওয়া হয়, আমাদের ইডেন গার্ডেন্স দেওয়া হয়, আমাদের চেন্নাই দেওয়া হয়েছে কি? খেলতে হলো আহমেদাবাদে। পাকিস্তানকে এবারও, পাকিস্তানের সমস্যাটা হচ্ছে পাকিস্তানের প্রচার মাধ্যম, পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার, বেশ কয়েকজন প্রাক্তন ক্রিকেটার এবং পাকিস্তান বোর্ড, তাদের লোকজনরা এত বেশি আলটপকা মন্তব্য করে, তাদের নিজেদের এত সমস্যা। হ্যাঁ, বাবর আজম ভার্সেস শাহিন শাহ আফ্রিদি, কিংবা দেশের যে প্রেসিডেন্ট বা প্রাইম মিনিস্টার হবে তার লোক পিসিবি চেয়ারম্যান হবেন, এই সব পারমুটেশন কম্বিনেশনের অঙ্ক প্রাক্তনরা কখনো ভারত বিদ্বেষী মন্তব্য করেন, নিজেদের ইউটিউব চ্যানেল চালানোর জন্য ভারতের পক্ষে মন্তব্য করেন যাতে সাবস্ক্রাইবার বাড়ে, ভিউজ বাড়ে। এইগুলো করতে গিয়ে তারা নিজেদের দেশজ ক্রিকেটের ক্ষতি করেছেন, এবং সেখান থেকে ওঠা সম্ভব না। আজকে পাকিস্তান যতই আলটপকা মন্তব্য করুক, তারা শ্রীলঙ্কাকে দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি করাবে, এইগুলো কোনো মতে সম্ভব না। যারা এইসব মন্তব্য করছেন, হাওয়ায় ভাসিয়ে দেওয়া মন্তব্য, নিজেদের কোথাও গিয়ে কী বলবো ওটাকে, নিজেদের প্রচারের মধ্যে রাখার জন্য মন্তব্য, আদৌ কোনো ফ্রুটফুল মন্তব্য নয়। কিন্তু সব্যসাচী, এখানে তো একটা প্রশ্ন অবশ্যই উঠবে। আমি যদি নিরপেক্ষভাবে প্রশ্ন করি, আমি প্রো ইন্ডিয়ান থেকে বেরিয়ে, আমি যদি ক্রিকেট সাংবাদিক হিসেবে আমি যদি একটা প্রশ্ন করি যে আইসিসিতে ভারতের নিয়ন্ত্রণই কি এই সিদ্ধান্ত নিয়ন্ত্রণের জন্য, এই নিয়ন্ত্রণটা কি ভারতের দাদাগিরি? তো দেখো, ঠিক দাদাগিরি বলা যাবে না। যখন আমরা জানি না কেন আসাই, এবং ইভেন আমাদের দেশেও, আমাদের দেশের এক শ্রেণীর সাংবাদিক মহলও ভারতের দাদাগিরি, বিসিসিআই দাদাগিরি, আইসিসিতে দাদাগিরি। আচ্ছা, যখন ইংল্যান্ড বা যখন অস্ট্রেলিয়া যখন আইসিসিতে রাজত্ব করতো, তখন তো কেউ বলতো না, তখন তো ব্রিটিশ সংবাদ মাধ্যম বা অস্ট্রেলিয়া সংবাদ মাধ্যম বলতো না যে আমাদের দেশের ক্রিকেট বোর্ড দাদাগিরি করছে। দাদাগিরিটা কিসের? ভারতবর্ষ সব থেকে বেশি আয় দেয়, বিসিসিআই সব থেকে বেশি আইসিসিকে রেভিনিউ দেয়। যেখানে ভারতীয় দল খেলতে যায়, তোমার মনে পড়ে থাকে, তোমার মনে হবে যে এটা ভারতের হোম ম্যাচ না অ্যাওয়ে ম্যাচ, তুমি মনে করে বলতে পারবে? সবটাই হোম ম্যাচ। তাহলে রেভিনিউ কে দিচ্ছে? ভারত দিচ্ছে। একটা আইসিসির প্রতিযোগিতা, এই যে কয়েকদিন আগে T20 বিশ্বকাপ হয়ে গেল, সেখানে সবচেয়ে বেশি বিলবোর্ড কোন দেশের বিজ্ঞাপন? ইন্ডিয়ান গভর্নমেন্ট ছিল। পাকিস্তানের কটা ছিল? অস্ট্রেলিয়ার কটা ছিল?
নিউজিল্যান্ডে কটা ছিল, দক্ষিণ আফ্রিকা কটা ছিল। রেভিনিউ যারা দেবে সেই তো বেশি কথা বলবে। তার থেকে বড় কথা, বিভিন্ন দেশের ইনভেস্টর স্পন্সরও আমাদের দেশের বড় বড় কোম্পানি। এইবার তবুও মানা যেত, এই যে কয়েক মাস আগে লোকসভা ইলেকশন হয়ে গেল, সেখানে যদি পট পরিবর্তন হতো, যদি ইন্ডিয়া আসতো, ইন্ডিয়া তো নয়, যদি ইন্ডিয়া গভর্নমেন্ট আসতো, তাহলে হয়তো অন্যরকম কিছু ভাবনা চিন্তা হতে পারতো। কিন্তু মোদী সরকারের আমলে নরেন্দ্র মোদী যেভাবে দেখেন গোটা বিষয়টা, তাতে মোদী সরকার যতদিন বিলং করবে ততদিন ভারত পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ হবে না। ভারতের কোনো প্রশ্নই নেই দ্বিপাক্ষিক সিরিজ খেলার পাকিস্তানের মাটিতে গিয়ে। ইভেন কোনো এই এশিয়া কাপ বা চ্যাম্পিয়ন্স ট্রফি এই জাতীয় টুর্নামেন্ট হলেও ভারত খেলবে না, ভারতীয় দল যাবে না। এবং এটা পরিষ্কার এবং স্পষ্ট, দিনের আলোর মতো স্পষ্ট। এবং দিনের আলোর মতো স্পষ্ট, এটা যদিও একটা রাজনৈতিক আলোচনার মধ্যে আমরা যাব না, কিন্তু কথা হচ্ছে আমাদের বক্তব্যটা ওটাই, দেশের সীমানা যখন সমস্যায় আমরা তখন কেন এই জিনিসটার মধ্যে অংশগ্রহণ করতে যাব। ব্যাপারটা হচ্ছে এই, বন্ধুরা এখানে আমরা শেষ করতে পারি না। এখানে আরেকটা বিষয় কিন্তু খুব স্পষ্টভাবে উল্লেখ করা যায়, যেটা সাইফ যেটা বললো সেটা খুব ইম্পর্টেন্ট। ভারতের দাদাগিরি, হ্যাঁ, কোথাও গিয়ে ভারত দাদাগিরি দেখাচ্ছে, এই জিনিসটাতে ভারত দাদাগিরি দেখাচ্ছে। তার কারণ হচ্ছে পরিস্থিতির বদল হয়নি। 2012 সালের পর থেকে এটা 2024, এখনও পর্যন্ত রাজনৈতিক বা সীমান্তবর্তী এলাকার পরিস্থিতির বদল হয়নি। সেটা কোথাও গিয়ে ভারতের প্রতিবাদ। তুমি দেখো, এই কয়েকদিন আগে প্রাক্তন ক্রিকেটারদের একটা এক্সিবিশন টুর্নামেন্ট ছিল ইংল্যান্ডে, এবং সেখানে ভারত পাকিস্তানের একাধিক লেজেন্ডরা খেলেছেন। সেখানে শাহিদ আফ্রিদি, ইউনুস খান আবার দাবি করেছেন যে কেন রাজনীতিকে আলাদা ক্রিকেটের সঙ্গে যুক্ত করা হচ্ছে ইত্যাদি ইত্যাদি, যেগুলো বলে থাকেন। আবার বলছি সাইফ, দিনের শেষে পাকিস্তান বা পাকিস্তান ক্রিকেট বোর্ডের বা পাকিস্তানের প্লেয়ারদের, প্রাক্তন বর্তমান প্লেয়ারদের এই যে মাঝে মাঝে আরতি যে ভারত যেন খেলতে আসে, এর একটাই কারণ, ভারত যদি পা রাখে পিসিবি এত টাকা রোজগার করবে, আগামী 10 বছর কিছু করতে হবে না। পিএসএল করে লাভ হয় না কিছু, তোমার মনে হয় মজার ঘটনা বলি, অস্ট্রেলিয়া এসছিল, গত বছর এসছিল, সেখানে বাউন্ডারি লাইনের ধারে দেখা গিয়েছিল এয়ার কন্ডিশন, ফ্যান এগুলো বিক্রি করা হচ্ছে, শারজাতে যেরকম থাকতো হিট অন দ্য বোর্ড। মানে এই হচ্ছে পিসিবির অবস্থা। পিএসএল করেও পিসিবি লাভ করতে পারছে না। তো ভারতের তো মোটামুটি হাতে পায়ে ধরবে যে বাবা তোমরা এসো, তোমাদের জামাই আদর করি, তোমরা খেলে দাও বাবা, আমাদের ক্রিকেট বোর্ডটা একটু ফুল হয়ে উঠুক, একটু টাকা আসুক আমাদের অ্যাকাউন্টে। কিন্তু সেটা তো সম্ভব না। আমরা এখানেই সেটা শেষ করছি। তবে এতে দেখা যাচ্ছে কি, মানে বাংলা ভাষাতে আমরা এই সমস্ত আলাপ আলোচনা শুনতে পাচ্ছি, যেটা পাকিস্তানের দিক দিয়ে হওয়া উচিত ছিল, কারণ বাংলাদেশ এটার মধ্যে আবার অংশগ্রহণ করে ফেলেছে, মানে বাংলাদেশের এক শ্রেণীর সমর্থকরা। কিরকম ব্যাপারটা? এটা খুব ইন্টারেস্টিং ব্যাপার। মানে এই সমস্ত ব্যাপারগুলো পরিষ্কার বাংলায় পড়তে পারছি, ভারত নাকি পাকিস্তানে যেতে ভয় পাচ্ছে। হ্যাঁ, তাদের বাংলাদেশের সমর্থকদের কি যায়? বাংলাদেশের দেখো, বাংলাদেশের কিছু ব্যাপার না, বাংলাদেশের একটা ব্যাপার, সেটা হচ্ছে পাকিস্তানকে নিজের লোকই মনে করে, আমার মনে হয়। যেটা তোমার ম্যাপ আঁকতে গেলে বাংলাদেশের ম্যাপটা কিন্তু ফ্রিতে হয়ে যায়, কিন্তু তারা কিন্তু তোমাকে স্বীকারই করবে না। সমস্যাটা এইটা। মানে কিছুদিন আগে পর্যন্ত আমি খুব হতাশ হয়ে একটা শোতে বলেছিলাম, মানে বিরাট কোহলির সঙ্গে বাবর আজমের তুলনা বাবর আজম নিজেও করে না, করতে তার সাহসই হবে না, অথচ বাংলাদেশের ফ্যানেরা। তুমি কি জানো পাকিস্তানের সংবাদ মাধ্যমে বিরাট কোহলির সঙ্গে সচিন তেন্ডুলকারের তুলনা করেছে? তুমি কি এটা জানো? মানে বুঝতে পারছো, সচিন তেন্ডুলকারের সঙ্গে বিরাট কোহলির তুলনা হয় না, সচিন তেন্ডুলকারের সঙ্গে বাবর আজমের তুলনা হয়ে গেছে। মানে বোঝো, মানে গল্পের গরু কত তলায় উঠেছে, তার কোনো ইয়ত্তা নেই। এবং আমি বুঝতে পারছি না যে হঠাৎ করে বাংলাদেশের কয়েকজন ক্রিকেট প্রেমীরা কেন এই ব্যাপারটা ইন্টারেস্ট গ্রো করছেন আমরা জানি না। একদম গ্রো করবেন না, তার কারণ যারা বাংলাদেশে বসে যারা পাকিস্তানের প্রতি ভালোবাসা রয়েছে বা দলের প্রতি ভালোবাসা রয়েছে, তারা কিন্তু আশাহত হবেন। আবার বলছি, হাইব্রিড মডেলেই চ্যাম্পিয়ন্স ট্রফি হবে, ভারত খেলবে। এবং একটা জিনিস বলে দিচ্ছি, বঙ্গবন্ধুতে হতে পারে না, বঙ্গবন্ধুতে
ভারত যদি বলে যে আমরা বাংলাদেশে খেলবো, আমাদের হোম ম্যাচ খেলতে পারে। ভারত যদি বলে যে না আমরা ভারতের মাটিতে খেলবো, সেটা হতে পারে, কিন্তু সেটা হবে না। ভারত যেখানে বলবে সেখানে হবে। সেটা শ্রীলঙ্কায় হতে পারে, সেটা দুবাইতে হতে পারে। দুবাইতে এই কারণে সহজ, লজিস্টিক প্রবলেমটা অনেকটা কম। শ্রীলঙ্কার ক্ষেত্রে লজিস্টিক প্রবলেম থাকে, দুবাইতে সেই লজিস্টিক প্রবলেমটা নেই, দুবাইতে অনায়াসে উড়ে যাওয়া যায়। সেক্ষেত্রে ভারত যেটা চাইবে সেটা হবে। এবং আরেকটা কথা বলে রাখি, চ্যাম্পিয়ন্স ট্রফি এমন একটা ইভেন্ট, এই ইভেন্টের পুরো সূচিটা করার সময় বিসিসিআইয়ের সঙ্গে আলোচনা করতে হবে এবং ততদিনে হয়তো জয়সা আইসিসির পদে আরেকবার বসবেন। এবং দিনের শেষে ফাইনালের ভেন্যু লেখার আগে কিন্তু কোনো মতেই পিসিবির কর্তাদের সঙ্গে আলোচনা করে সেখানে লাহোরের গদ্দাফি স্টেডিয়ামটা লেখা যাবে না। তার কারণ ভারত যদি ফাইনালে খেলে তাহলে ভারত কিন্তু ওই হাইব্রিড মডেল অনুসরণ করে যেখানে খেলছে টুর্নামেন্টটা সেখানেই খেলবে। সেটা যদি পাকিস্তানও যদি ফাইনালে ওঠে ভারতের বিরুদ্ধে, তবুও পাকিস্তান কিন্তু নিজের দেশে খেলতে পারবে না। গল্প আছে। বন্ধুরা, এখানেই শেষ করছি ভিডিওটি এবং একটা দাদাগিরি মুড নিয়ে আমরা শেষ করছি। এবং এই দাদাগিরি মুডটাই ভারতীয় ক্রিকেট আমাদের শিখিয়েছে। তবে মাঠের খেলাতে কিন্তু দাদাগিরিটা প্র্যাকটিস করতে তৈরি করতে হয়। ওটা ওই একদিনে আমি দাদা বলে দিলে হবে না। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। বলছে আলটিমেটাম ফর পিসিবি, কিসের আলটিমেটাম আমি বুঝতে পারি? পিসিবি আলটিমেটাম দেবে? শেষ হয়ে গেছে কিন্তু, শেষ হয়ে গেছে, চলছে কি জানি না। যাই হোক, আমি বুঝতে পারছি না পিসিবি আলটিমেটাম দেবে মানে। আমি তো সেটাই ভাবছি, কে কাকে দেবে, কেন দেবে, কি অধিকারে দেবে? মানে আমার বস আমাকে বলতে পারে তোমাকে আমি আলটিমেটাম দিলাম, তুমি কিন্তু কাজটা ঠিক মতো করো। আমি আমার বসকে দেবো, আপনাকে আমি আলটিমেটাম দিলাম, আমি আলটিমেটাম দিলাম, আমি বসকে বলবো নিধিরাম সর্দার নুন আনতে পান্তা ফোড়াই, মানে এটা জানি না উর্দুতে কি হবে আমি জানি না। যাই হোক, এটা কিছু হবে এখন গুগল ট্রান্সলেটের জামানা করে না হয় ট্রান্সলেট। ওই খাদ্য লবণটা খুব তৈরি হয়, আমি শুনেছি ওদের ওখানে একটা আর্থিকভাবে খুব সৈন্ধব লবণ বলে যেটাকে, সন্দক লবণ, এটাকে আমরা সন্দক লবণ বলি। এবার শেষ করি সেটা। তোমাকে আরেকটা জিনিস বলে দিই, হ্যাঁ, তুমি যে বারবার করে বলছো না যে ভারত পাকিস্তান ব্লকবাস্টার ইভেন্ট, মেগা ইভেন্ট, বিশাল বড় শোপিস, একদম নয় সাইফ। তুমি এক সময় মাধ্যমিক পাস করেছি, সেই এরা চলে গেছে। এখন ভারত পাকিস্তান ম্যাচ মেগা ইভেন্ট নয়। আমাদের মিডিয়া একদিন দুদিন 3 দিন ধরে এটাকে ফুলিয়ে ফাঁপিয়ে এটাকে নিয়ে থাকার জন্য পাকিস্তান ক্রিকেট ভারতীয় ক্রিকেটের ধারে কাছে আসে না। আসলে এখন 10টা ম্যাচ খেললে 8-2 রেজাল্ট হবে বা 7-3 রেজাল্ট। সবচেয়ে বড় ইভেন্ট হচ্ছে আইপিএল। যারা 119 রান চেস করতে পারে না তাদের চুপ মুখ বন্ধ রাখা উচিত। আইপিএল হচ্ছে ক্রিকেটের সবচেয়ে বড় ইভেন্ট, আর একটা হচ্ছে ক্রিকেটের, বিশ্ব ক্রিকেটের সবচেয়ে বড় ব্র্যান্ড হচ্ছে ইন্ডিয়া অস্ট্রেলিয়া, ইন্ডিয়া ইংল্যান্ড। না, সেটা ঠিক আছে, সেটা অবশ্যই, কিন্তু ভারত পাকিস্তান যেখানে মুখোমুখি হবে এটাই থাকে। আমি ওটা বলতে চাইছি না, আমি অন্য জিনিস বলতে চাই। ধরুন ফুটবলে অনেকগুলো ব্র্যান্ড আছে, ধরুন মেসি, রোনাল্ডো, ধরুন ব্রাজিল, আর্জেন্টিনা, এগুলো এক একটা ব্র্যান্ড। ক্রিকেটে একটাই ব্র্যান্ড, ইন্ডিয়া। সত্যি তো তাই। এই বছর টি20 বিশ্বকাপে ভারত পাকিস্তান ম্যাচ আয়োজন করতে গিয়ে নাসাউতে ইন্ডিয়া আছে কি নেই এটাই ব্র্যান্ড, প্রচুর টাকা লস করেছে আইসিসি। তো কি করে আপনারা মানে কি করে কেউ বলতে পারে ভারত পাকিস্তান মানে সেই একটা মানে মারমার কাট ব্যাপার, যেরকম ভাবে আমরা ছোটবেলা দেখে এসেছি ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনুস, সচিন তেন্ডুলকার, মোহাম্মদ আজহারউদ্দিন, তার পরবর্তী সময়। ওটা নয়, ওটা একেবারে আপনারা মানে ঘোরের মধ্যে রয়েছেন যারা মনে করছেন যে ভারত পাকিস্তান বিশাল একটা ব্যাপার, একদম নয়। তো এবারে ফাইনালি শোটা শেষ করছি। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, ভিডিওটি সবার মধ্যে ছড়িয়ে দেবেন। এক্সট্রা টাইম।